নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস কাজল। অবশ্য এটি আপনারা ধারাবাহিকভাবে শুনছেন। গল্প পাঠে আপনাদের সঙ্গে আমি আছি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প কাজল। পঞ্চম পরিচ্ছেদ। অপু ডাক্তার দেখাইতে গিয়াছিল। ডাক্তারবাবু চশমাটা নাকের উপর ঠিকভাবে আঁটিয়া লইয়া বলিলেন, আসল কথা কি জানেন, বাংলাদেশের হিউমিড আবহাওয়া আপনার শ্যুট করছে না। হ্যাঁ, আপনি কিছুদিন বাংলার বাইরে থেকে দেখুন তো, মনে হয় সুস্থ হতে পারবেন। কথাটা অপুর মনে ধরিল। মধ্যপ্রদেশে সে যে কয়েক বৎসর কাটাইয়াছে, সে সময় তাহার অসুখ বিসুখ কিছু হয় নাই। প্রচণ্ড উল্লাসে হৈ হৈ করিয়া প্রায় একটা বন্য জীবনযাপন করিয়াছে। বিহারের দিকে কোথাও গিয়া থাকিলে মন্দ হয় না। রাত্রে শুইয়া একদিন সে হৈমন্তীর সহিত পরামর্শ করিল। হৈমন্তী কিছুটা অবাক হইয়া বলিল, তুমি বলো কি, নিশ্চিন্তেপুর ছেড়ে চলে যাবে? অন্য কোথাও তোমার ভালো লাগবে? একেবারে যাব না হৈমন্তী। আমাদের গাঁ ছেড়ে পৃথিবীতে কোথাও গিয়ে তো শান্তি পাব না। এ বাড়িও রইল, ইচ্ছে হলেই চলে আসব। আসল কথা, অপুর রক্তে ভব ঘুরেমিটা আবার জাগিয়া উঠিতেছে, স্থবিরতার বিরুদ্ধে বিদ্রোহ করিতেছে। অসুখের জন্যই সে যাইতেছে, এ কথা সম্পূর্ণ সত্য নহে। এক জায়গায় সমস্ত জীবন কাটানো তাহার পক্ষে অসম্ভব। এ তাহার পূর্বপুরুষদের নিকট হইতে প্রাপ্ত। তাহাদের ভবঘুরে রক্ত তাহাকেও অস্থির করিয়া দিতেছে না। সে যাইবে, আমৃত্যু সে পৃথিবীর ধূলিতে পা ডুবাইয়া হাঁটিবে। সামান্য সময়ের ভিতরেই অপু কিছু টাকা জোগাড় করিয়া ফেলিল। সবাই তাহাকে অগ্রিম টাকা দেয়। তাহার বই পাইবার জন্য হাঁটাহাঁটি করে। সকালে দুপুরে বিকালে প্রচুর চিঠি আসে। পাঠকেরা মুগ্ধ হইয়া লিখিতেছে। অপু সবার চিঠির উত্তর দেয়, সামান্য এক লাইনে লিখিলেও। প্রত্যেককে দীর্ঘ চিঠি দেওয়া সম্ভব নহে। জীবন কানায় কানায় পূর্ণ হইয়া উঠিতেছে। আর কি প্রত্যাশা করিবার আছে? সে তো অর্থ পাইতেছে এবং নাম করিয়াছে, এটাই বড় কথা নহে। সে দুচোখ ভরিয়া প্রাণ ভরিয়া জগৎটা দেখিয়া লইয়াছে, আরও দেখিবে, আরও যাইবে, থামিবে না। আসলে গার্হস্থ্য তাহার কপালে লেখা নাই। টাকা আনিতে পাবলিশারের কাছে গিয়া একদিন জিজ্ঞাসা করিল, আচ্ছা, আপনার সন্ধানে কোনো ভালো জায়গা বিহারের দিকে আছে? ভাবছি কিছুদিন ওদিকে থাকব। প্রকাশক হাসিয়া বলিল, দেখছি আপনার গোরা বাতিকটা আর গেল না। হ্যাঁ, তবে হ্যাঁ, জায়গার খোঁজ দিতে পারি। তা অল্প কয়েকদিনের জন্য থাকবে না? ভাবছি একটা ছোট মতো বাড়ি পেলে কিনে নিতাম। অপুকে তিনি একটি জায়গার কথা বলিলেন। কলিকাতা হইতে খুব দূরে নহে, জামশেদপুরের কাছাকাছি। হাওড়া হইতে ট্রেনে মাত্র 5 ঘন্টা লাগে। পাহাড়ি এলাকা, অপুর ভালো লাগিবে। তিনি বারবার বলিতে লাগিলেন, আচ্ছা, সেখানে জঙ্গল আছে?
প্রাকৃতিক দৃশ্য কেমন? খুব ভালো মশাই। হ্যাঁ, সে আপনি নিজের চোখে দেখবেন। আপনাকে তো চিনি। ভালো না হলে আমি আপনার কাছে ও জায়গার নাম কখনো করি। অপু আরো 2-5 জনকে জিজ্ঞাসা করিল। অনেকে বিশেষ কোনো খবর দিতে পারিল না। কেবল 2 জন লোক, যাদের কথার অপু মূল্য দেয়, জায়গাটার সম্বন্ধে প্রশংসা করিল। প্রকাশকই খোঁজ করিয়া একটা বাড়ি বাহির করিলেন এবং অপু বিশেষ দেরি না করিয়া বাড়িটা কিনিয়া ফেলিল। কিনিবার জন্য সে নিজে যায় নাই, বাড়ির ছবি দেখিয়াছিল মাত্র। দেখিয়াছিল ছোট টালির ছাদওয়ালা সুন্দর বাড়ি, পাশে 2টা ইউক্যালিপটাস গাছ পাশাপাশি যমজ ভাইয়ের মতো উঠিয়াছে। বহু পিছনে একটা পাহাড় দেখা যায়। ছবিতে বেশ একটা রহস্যের ভাব ফুটিয়াছিল। বিশেষত পিছনের পাহাড়টা অপুকে আকর্ষণ করিল। ছবিটা প্রকাশককে ফেরত দিয়া বলিল, দেখুন, আমি আর দেখতে যাব না। আপনার উপর ভরসা করে কিনছি। আপনি লোক পাঠিয়ে দিন টাকা সঙ্গে দিয়ে, আর দলিলপত্রে আমি একেবারে গিয়ে সই করব। রাত্রে শুইয়া শুইয়া অপু বলিল, খোকা, তুই তো পাহাড় দেখিসনি, এবার দেখবি ক্ষণ। কাজল পাহাড় দেখে নাই। বাবার কাছে শুনিয়া সে মনে মনে জিনিসটা সম্বন্ধে একটা ধারণা করিবার চেষ্টা করে। চড়কতলার ডাইনে যে মাটির উঁচু ঢিবিটা আছে, অনেকটা সেই রূপ কি? সেখানে নদী নেই বাবা? আছে, আছে। কি নাম জানিস? কি বাবা? সুবর্ণরেখা রে। হ্যাঁ, নামটা তাহার পছন্দ হয়। সুবর্ণরেখা, এক নিঃশ্বাসে বলিবার মতো নাম। সাঁই করিয়া একবার তলোয়ার ঘুরাইবার মতো। কত নূতন জিনিস সে দেখিবে। পাহাড়, শালবন, সুবর্ণরেখা। সুবর্ণরেখা মিষ্টি নাম, সুন্দর নাম। সুবর্ণরেখা, সুবর্ণরেখা। নামটা কাজলকে ঘুম পাড়াইয়া ফেলে। কাজল ঘুমাইলে অপু বলিল, জানো হৈমন্তী, ঠিক বুঝতে পারছি নে কাজটা ভালো হলো কিনা। দেখো, সবে এসে নিশ্চিন্তেপুরে বসতে না বসতেই আবার রওনা দেওয়া। অবশ্য ডাক্তার বলল যেতে, তবু। হৈমন্তী একটু ভাবিয়া বলিল, তা হোক না, না হয় চলো, কিছুদিন থেকেই দেখি তোমার শরীরটা সারে কিনা। এই ভালো, এক জায়গায় না থেকে বেশ ঘুরে ঘুরে বেড়ানো। ওরকম শেকড় গেড়ে সংসার করতে আমিও ভালোবাসি নে। চলো। আচ্ছা হৈমন্তী, তোমার পাহাড়ি দেশ ভালো লাগে, না আমাদের এই পাড়া গাঁ ভালো লাগে? দুই ভালো লাগে। এক এক দেশের এক এক রকম সৌন্দর্য তো। অপু একটু চুপ করিয়া থাকিয়া পড়িল, তুমি তো সমুদ্র দেখনি না? না, কি করে দেখবো বলো? বরাবর তো বাবার সঙ্গে ঘুরেছি। সমুদ্রের কাছাকাছি বাবা কখনো বদলি হননি। যাবে? হৈমন্তী উৎসাহে বিছানায় উঠিয়া বসিল। সত্যি বলছো? কবে নিয়ে যাবে? চলো, 2-1 দিনের মধ্যেই যাই।
কোথায় যাবে? হৈমন্তী চিন্তা করিয়া বলিল, তুমি বলো। তাহলে পুরী যাবে? পুরী যাওয়াই ঠিক হইল। কাজলের কিছুদিন বাদেই পরীক্ষা। সে রানীর কাছে থাকিবে। অপুরা কাজলের পরীক্ষার আগেই ফিরিবে। রানীর কাছে থাকিতে কাজলের কোনো অসুবিধা নাই। কাজল সঙ্গে যাইবে বলিয়া অবশ্য হাত পা ছুঁড়িয়াছিল এবং অপু রাজিও হইয়াছিল। কিন্তু রানী আসিয়া বলিল, তা তোরা যাচ্ছিস জানা, ছেলেটার সামনে পরীক্ষা, আবার এটাকে ধরে টানছিস কেন? ও আমার কাছে থাকুক, দুবেলা পড়াতে বসাবো কম, তোরা একা যা। কাজল রানীর কাছে থাকিয়া গেল। অবশ্য অপুকে বারবার প্রতিশ্রুতি দিতে হইল যে পরীক্ষার পরেই কাজলকে লইয়া সে পুরী যাইবে। অপু হাসিয়া হৈমন্তীকে বলিতেছিল, আমাকে কোথাও একদণ্ড তিষ্ঠতে দিচ্ছ না, বুঝলে? 2 জায়গায় তো সংসার পেতে ফেললাম, তাতেও দেখছি খালি ঘুরে ঘুরে বেড়াতে ইচ্ছে করছে। বেশিক্ষণ ঘরের মধ্যে থাকলে মন কেমন হাঁপিয়ে ওঠে জানো? তোমার তো ওই রকমই, খালি বেড়ানো, খালি ঘুরে বেড়ানো। এখন তোমার যাযাবর বৃত্তি একটু বন্ধ রাখতে হবে, নইলে ছেলেটার পড়াশুনো আর কিচ্ছু হবে ভেবেছ? আহা, হবে হবে, সে কি আমি ভেবে রাখিনি মনে করেছ? হ্যাঁ, কাজল এতে ভালো করে মানুষ হয়ে উঠেছে। পড়াশুনোয় ওর ঝোঁক বেশি, সব সময় বই মুখে করে বসে আছে। নতুন বাড়িতে গিয়েই ওকে আবার সেখানকার স্কুলে ভর্তি করে দেব। হৈমন্তী বলিল, আচ্ছা, সমুদ্রে স্নান করা যাবে তো, নাকি ঢেউয়ের টানে ভাসিয়ে নিয়ে যাবে? তা কেন, দেখবে কত লোকে স্নান করছে, সবাইকে কি জলে ভাসিয়ে নিয়ে যাচ্ছে? তাছাড়া নলিয়া আছে। ও, নলিয়ারা কখনো ডোবে না, না? অপু হাসিয়া বলিল, তুমি বড় ছেলে মানুষ হৈমন্তী, একেবারে বাচ্চাদের মতো প্রশ্ন করছো। এই জন্যেই না তোমাকে এত ভালো লাগে। হ্যাঁ। ও, আর তুমি বুঝি বুড়ো হয়ে গেছো না? হয়েছেই তো, হয়েছি। উফ, একেবারে 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। অপু কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, কাপড় চোপড় গুছিয়ে নাও, শিগগিরই রওনা দেব। অপু আর হৈমন্তী পুরী যাইবার 3-4 পর নিশ্চিন্দিপুরে একদিন বৃষ্টি নামিল। রাস্তার ধুলা নিমেষের মধ্যে কাদায় রূপান্তরিত হইয়া গেল। গ্রামের ভিতরের সমস্ত রাস্তা কাদায় ভর্তি। বালকের দল সেখানে আছাড় খাইতে লাগিল। বড় বড় আম কাঁঠাল গাছ হইতে টুপটাপ করিয়া অবিশ্রান্ত জল পড়িতেছে নিচের কচু বনের উপর। বৃষ্টি একবার ধরিয়া আসে, কিন্তু উঁচু গাছ হইতে জল পড়া আর থামে না। মেঘাচ্ছন্ন দিনে কাজলের বড় মন কেমন করে, কেন করে তাহা সে বোঝে না। ঘন মেঘে আকাশ কালো, গুম গুম করিয়া মেঘ ডাকিতেছে, ঝুপঝুপ করিয়া অবিরাম বৃষ্টির শব্দ হইতেছে। কেমন একটা মন খারাপ করা চাপা আলো চারিদিকে। এই আলোটা কাজলকে উদাস করিয়া দেয়। রানু পিসির উত্তরের জানালায় বসিয়া কাজল দেখে বাহিরের অন্ধকার ক্রমশ ঘন হইতেছে। দুপুরটা সন্ধ্যাবেলার মতো দেখাইতেছে।
রানী বৃষ্টিতে তাহাকে বাহির হইতে দেয় নাই। জানালায় বসিয়া সে দেখিল চনু একটা পুঁটি মাছ ধরা ছিপ আর একটা চটের থলে হাতে কোথায় যাইতেছে। কাজল তাহাকে ডাকিয়া বলিল, কোথায় যাচ্ছিস রে? মাছ ধরতে। কোথায়? নদীতে? দূর, নদীর পথে বেজায় কাদা, যাব সেই বামন পুকুরে, তুই যাবি? কাজল মাথা নাড়িল। যাবি না? না রে। কেন রে, জ্বর হয়েছে? না। তবে? ইচ্ছে করছে না যেতে, তুই ধরকে যা মাছ। ইচ্ছা খুবই করিতেছে, কিন্তু পিসি ঘরে বন্দি করিয়া রাখিয়াছে। এ কথা বলিলে চনুর কাছে দর কমিয়া যায়। চনুর মা বাবা কেমন ছাড়িয়া দিয়াছে, তাহার বেলা সবার যত কড়াকড়ি। একটু পরে রানী ঘরে ঢুকিলে সে বলিল, ওই চনু কেমন একটু আগে মাছ ধরতে গেল, ওকে তো বেশ ছেড়ে দিয়েছে, আর আমাকে তুমি একটু বেরোতে দাও না কোথাও। দিই না তো বেশ করি, ওসব হাওয়াতে ছোঁড়ারা তো ঘুরবেই। অনুমতি মিলিল না। অতঃপর জানালায় বসিয়া শিকে গাল রাখিয়া নির্নিমেষ দৃষ্টিতে বাহিরে তাকাইয়া ছাড়া তাহার আর উপায় নাই। বাহিরে জল জমিয়াছে। একটা চড়ুই পাখি হঠাৎ কোথা হইতে উড়িয়া আসিয়া রাস্তার ধারের জমা জলে স্নান করিতে লাগিল। মাথা ডুবাইয়া জল তুলিয়া গায়ে দেয়, কখনো সমস্ত শরীরটা ডুবাইয়া জলে দেয়। বৃষ্টি হাওয়ায় মহাস্ফূর্তি। এদিকে ওদিকে অনেক পাখি ঝোপে ঝাড়ে কিচমিচ করিতেছে। ভয়ানক গরম পড়িয়াছিল, তাহা হইতে মুক্তি পাইয়া সবাই খুশি। একটা শেয়াল সামনের বাগানটা পার হইয়া গিয়া একেবারে রানু পিসিদের উঠানে আসিয়া পড়িল। কাজল দিনের বেলা এত কাজ হইতে কখনো শেয়াল দেখে নাই। সে উৎসাহে উঠিয়া দাঁড়াইল। শেয়াল বড় চালাক। দিনমানে মনুষ্য বসতির নিকটে ঘোরাফেরা করিতে বড় একটা দেখা যায় না। কাজলের চোখ বিস্ময়ে কোটর হইতে বাহির হইয়া আসিতেছিল। শেয়ালটা মিনিট খানেক স্থাণুবৎ দাঁড়াইয়া হঠাৎ তীর বেগে পাশের কচু বনে ঢুকিয়া পড়িল। বিকালের দিকে কাজলের মনটা খারাপ লাগিতেছিল। বাবা বাড়ি নাই। এ সময়টা সে সাধারণত বাবার সঙ্গে কাটায়। পড়ন্ত বেলার চাপা আলো তাহার মনে বেদনার একটা সুর ছড়াইয়া দিল। শুধুই কি বাবার জন্য মন খারাপ? না, কাজল অবাক হইয়া আবিষ্কার করিল মায়ের জন্যও তাহার মন কেমন করিতেছে। কদিনই বা হইল মা তাহাদের দুইজনের সংসারে আসিয়াছে, তাহার জন্য তবুও মনটা খারাপ হয়। জানালা দিয়া বাহিরে তাকাইয়া ভেজা গাছপালা দেখিতে দেখিতে কাজলের মনে হইল মাকে সে সত্যই খুব ভালোবাসিয়া ফেলিয়াছে। পুরী হৈমন্তীর ভালো লাগিতেছিল। জীবনের প্রথম সমুদ্র দর্শনে তাহার মন অকস্মাৎ আকাশের মতো খোলামেলা হইয়া গেল। সারাদিন বেশ গরম থাকে। বিকালে দুইজনে সমুদ্রের ধারে যায়। পায়ে পায়ে হাঁটিয়া হঠাৎ আবিষ্কার করে শহর অনেকটা পিছনে ফেলিয়া আসিয়াছে। বাঁ পাশে উঁচু বালির ডাঙা, এদিকে বিস্তৃত একখানি নীল আয়নার মতো সমুদ্র। প্রথম দিন রেল স্টেশন হইতে আসিবার সময় পথের বাঁক ফিরিয়াই হঠাৎ সামনে সমুদ্র দেখিয়া হৈমন্তী অবাক হইয়া গিয়াছিল। সমুদ্র সম্বন্ধে তাহার মনে যে ধারণাটা ছিল সেটাকে চুরমার করিয়া আসল সমুদ্র চোখের সামনে একটা
অগাধ বিস্তৃতি খুলিয়া দিল। সেদিন তাহারা বেড়াইতে বেড়াইতে অনেক দূর গিয়াছিল। অপু বলিল, কেমন লাগছে হৈমন্তী? ভালো। শুধু ভালো না আরো কিছু? বিরাট ভালোর বর্ণনা কি করে দিই বলো তো? হ্যাঁ, তবে মোটামুটি ভালো লাগলে বেশ বড় করে বলা যায়। খুব বেশি ভালো লাগলে তখন আর প্রগল্ভ হওয়া যায় না। হৈমন্তী, ভালো করে অনুভব করে দেখো, সমুদ্রের সঙ্গে মানুষের জীবনের একটা আশ্চর্য সাদৃশ্য পাবে। হ্যাঁ, আচ্ছা, জীবনও তো সমুদ্রের মতো বড়। জীবনেও সমুদ্রের মতো ঝড় ওঠে। আর দেখো, এই সমুদ্র যেমন সৃষ্টির আদি থেকে অবিশ্রাম তীরে এসে আঘাত করছে, বাধা পেয়ে আবার ফিরে যাচ্ছে, আবার নতুন করে আসছে, ঠিক তেমনি জীবনটাও একটা লোহার পর্দায় বারবার যেন আঘাত করছে, কিছুতেই ভাঙতে পারছে না। কি একটা যেন জানবার কথা আছে, কিছুতেই জানা যাচ্ছে না। অপু থামিতেই হৈমন্তীর কানে সমুদ্রের শোঁ শোঁ শব্দটা খুব স্পষ্ট হইয়া উঠিল। সন্ধ্যা নামিয়াছে, দিগন্ত পর্যন্ত অন্ধকার, কেবল এখানে ওখানে সাদা ফেনা অন্ধকারেও দেখা যাইতেছে। হৈমন্তী চুপি চুপি প্রশ্ন করিল, কি জানবার আছে মানুষের? অপু ঘাড় ফিরাইয়া চোখ তীক্ষ্ণ করিয়া দূরে তাকাইয়াছিল। অনেকক্ষণ বাদে ধীরে ধীরে বলিল, প্রশ্নটা জানা আছে, উত্তরটা কেউ জানে না। ফিরিবার সময় হৈমন্তীর হাতটা নিজের হাতের মধ্যে লইয়া অপু বলিল, কেন চিন্তা করতে শিখলাম বলো তো? হ্যাঁ, জীবনটা তো এমনিতেই বেশ কাটিয়ে দেওয়া যেত। পরের দিন সকালে অপু বলিল, শোনো হৈমন্তী, সব ঠিক করে ফেললাম। হ্যাঁ গো, কাল চলো কোণারক থেকে ঘুরে আসি। পুরী এসে কোণারক না দেখে ফেরা যায় না, বুঝলে? হৈমন্তীর কোনো আপত্তির কারণ ছিল না। আরও একটি পরিবার কোণারক দেখিতে যাইতেছে। অপুও তাহাদের সহিত যাইবে ঠিক করিয়াছে। কথাবার্তা সব ঠিকঠাক। হৈমন্তী অপুর নিকট হইতে সারাদিন একটু একটু করিয়া কোণারকের ইতিহাসটা শুনিয়া লইল। ইতিহাস জানিবার পর কোণারক দেখিবার ইচ্ছা আরও বাড়িল। পরদিন সূর্য মন্দিরের চূড়াটা উঁচু গাছের পাতার ফাঁক দিয়া একটু একটু করিয়া স্পষ্ট হইয়া উঠিতেই আনন্দে হৈমন্তীর গলার কাছে কি একটা পাকাইয়া উঠিল। বিরাট মন্দির, প্রশস্ত উঠানের এক প্রান্তে বিশাল প্রধান দ্বার, মন্দিরের ভিত্তিতে রথচক্রের অনুকরণে বড় বড় পাথরের চক্র খোদাই করা। হু হু করিয়া বাতাস বহিতেছে। মন্দিরের ওপাশের উঁচু গাছে হাওয়া লাগিয়া একটা মাতামাতি কাণ্ড হইতেছে। চারিদিক একেবারে স্তব্ধ। তাহা এত স্তব্ধ যে হৈমন্তী নিজের শান্তিপুরী শাড়ির খসখস শব্দ স্পষ্ট শুনিতে পাইতেছে। সহযাত্রী পরিবারটি খাওয়ার ব্যবস্থায় লাগিয়া গেল। তাহারা সঙ্গে লুচি তরকারি ও মিষ্টি আনিয়াছে।
শতরঞ্জি বিছাইয়া সেগুলিকে পাত্র হইতে বাহির করিয়া পাতায় সাজাইতে আরম্ভ করিল। কর্তাটি অপুকে ডাকিয়া বলিলেন, অপূর্ববাবু, এখন খাবেন তো? আমার মশাই সত্যি বলতে কি ভীষণ খিদে পেয়ে গেছে, আসুন। আপনারা শুরু করুন না, আমরা একটু ঘুরে আসি, বরং আমাদেরটা রেখে দিন। অপু হৈমন্তীকে লইয়া মন্দিরটা ঘুরিয়া দেখিতে লাগিল। বিরাট প্রাঙ্গণের মধ্যে ধূসর পাথরের মন্দিরটা কেমন উদাসভাবে দাঁড়াইয়া আছে। মাটি হইতে ক্রমশ চূড়ার দিকে উঠিবার কয়েকটি সংকীর্ণ পথ আছে, তাহারই একটা দিয়া অপু হৈমন্তীকে লইয়া উঠিতেছিল। একদিকে মন্দিরের পাথর, অপরদিকে অনেক নিচে মাটি। হঠাৎ তাকাইলে মাথা ঘোরে। হৈমন্তী অপুকে ধরিয়া উঠিতেছ। অপু বলিল, দেখো, ভালো করে ধরে থেকো, বেশ হাওয়া দিচ্ছে, বেসামাল হলে ঝুপ করে পড়ে যাবে। অদ্ভুত অদ্ভুত শতাব্দীর ইতিহাসবাহী মৌন প্রান্তর, দূরে গাছের সারি, সুন্দর বাতাস, আকাশের রং তাহাদেরই মনোলোকের স্বপ্নের মতো নীল। ধীরে ধীরে হৈমন্তীর মনের ভিতর কেমন একটা ঘুম ঘুম ভাব ছড়াইয়া পড়িতেছিল, যেন বহু তার বিশিষ্ট যন্ত্রের রিমঝিম বাজনার মতো আবেশ। কিন্তু এত সব ভালো লাগিবার মধ্যে একটা কি চিন্তা যেন হৈমন্তীকে খোঁচা দিতেছিল। অনেক আনন্দের মধ্যে একটু কি অতৃপ্তির আভাস। কয়েকদিন হইতেই হৈমন্তী নিজের অতৃপ্তির কারণ অনুসন্ধান করিতে করিতে আজ এই সূর্য মন্দিরের ভগ্ন সোপানে দাঁড়াইয়া সেই উত্তরটা পাইল। সে অনুচ্চ কণ্ঠে বলিল, শুনছ? কি বলছো? এবার চলো, বাড়ি ফিরে যাই। সে কি, এই তো সবে এলে, ভালো করে সব দেখাও হলো না, তোমার জন্যই তো আসা। তা হোক, আর ভালো লাগছে না। কেন? খোকাকে ছেড়ে থাকতে পারছি নে। সুতরাং ফেরা হইল। কাজলের ষান্মাসিক পরীক্ষা শেষ হইয়া গিয়াছে। অপু ঠিক করিয়াছে এখন বিহারের নূতন বাড়িতে যাইবে না। কাজলের বাৎসরিক পরীক্ষা হওয়া পর্যন্ত অপেক্ষা করিবে। নূতন জায়গায় একেবারে নূতন শ্রেণীতে ছেলেকে ভর্তি করিবে। এখন গেলে কাজলের একটা বৎসর নষ্ট হইবে। পরীক্ষার পর কাজল বেশ মজায় আছে, পড়ার চাপ কমিয়াছে। সারাদিন সে ঘুরিয়া কাটাইতেছে। বন জঙ্গল ভাঙিয়া মাঝে মাঝে পাশের গ্রামে চলিয়া যায়। একদিন কাজল বেড়াইতে বেড়াইতে একটা উঠানে গিয়া হাজির হইল। বেশ সুন্দর ঝকঝকে বাড়ি, উঠানে ধানের গোলা, সিঁদুর দিয়া তাহার মঙ্গল চিহ্ন আঁকা। কয়েকটা ছেলে ছোটাছুটি করিতেছে। গোয়ালে একটা গরু বাছুরের গা চাটিতেছে, আর উঠানে ক্রীড়ারত 4টি কুকুরছানা। সে মুগ্ধ নয়নে হৃষ্টপুষ্ট বাচ্চাগুলির খেলা দেখিতেছিল। এমন সময় একটি ছেলে আসিয়া তাহার সামনে দাঁড়াইল। বলল, কি দেখছ? কাজল আমতা আমতা করিয়া বলিল, না, এই মানে ওই বাচ্চাগুলো বেশ সুন্দর কিনা তাই। তুমি একটা নেবে? অপ্রত্যাশিত সৌভাগ্যের সম্মুখীন হইয়া কাজল প্রথমটা কিছু বলিতে পারিল না। পরে বলিল, একেবারে দিয়ে দেবে?
তোমার বাড়ির লোক কিছু বলবে না? দূর, আরও তো 3টে রইল, তুমি একটা নাও। প্রথমে কাজল ধরিতে ভয় পাইতেছিল, পরে গায়ে হাত বুলাইয়া বুঝিল তাহারা নিতান্তই নিরীহ। একটা বাচ্চা বগল দাবা করিয়া দ্রুত সে স্থান ত্যাগ করিল। প্রতি মুহূর্তে ভয় হইতেছিল, পিছন হইতে হয়তো ছেলেটি ডাকিয়া বলিবে, না ভাই, বাচ্চা দেব না, তুমি দেখে যাও। দ্রুত বড় মাঠটা পার হইয়া কাজল নিশ্চিন্দেপুরে ঢুকিল। হৈমন্তী রাগ করিয়া বলিল, এ হে হে, এটা আবার কোত্থেকে জুটিয়ে আনলে? হ্যাঁ, নেড়ির বাচ্চা। হাত পা নাড়িয়া কাজল দুর্বল জীবটির পক্ষে অনেক ওকালতি করিল। অবশেষে অনুমতি মিলিল। এবারে বাচ্চাকে তো কিছু খাওয়ানো প্রয়োজন, কিন্তু কুকুরের বাচ্চা কি খায় এ সম্বন্ধে ধারণা না থাকায় হৈমন্তীর কাছে আবার গিয়া দাঁড়াইতে হইল। মা, কি রে, ওটাকে এখন কি খেতে দিই বলো তো? রাগ করিতে গিয়া হৈমন্তী হাসিয়া ফেলিল। ছেলেকে কাছে টানিয়া লইয়া বলিল, বড্ড বাচ্চা রে, দুধ ছাড়া কি অন্য কিছু খেতে পারবে? তুই এক কাজ কর, বরং রান্নাঘরের কড়া থেকে খানিকটা দুধ নারকোলের মালায় নিয়ে খাওয়াকে যা। খাদ্যের প্রতি বাচ্চাটার একটা দার্শনিক সুলভ নিষ্পৃহতা দেখা গেল। কাজল জোর করিয়া দুধের মধ্যে মুখ ডুবাইয়া দিলে নাকের মধ্যে দুধ ঢুকিয়া হাঁচিয়া সে অস্থির হইয়া পড়িল। এক মালা দুধ খাওয়াইতে বেলা গড়াইয়া অন্ধকার নামিল। 2-3 দিনের মধ্যে কুকুরছানা নূতন জায়গায় অভ্যস্ত হইয়া আসিল। কাজল বাবাকে বলিয়াছে কলিকাতা হইতে কুকুরের গলার চেন আনিয়া দিতে। চেন গলায় দিয়া সকাল বিকাল কাজল তাহাকে লইয়া গ্রাম পরিক্রমা করিবে। ওয়াইড ওয়ার্ল্ড ম্যাগাজিনে কুকুরের বীরত্ব সম্বন্ধে ভালো ভালো গল্প ছাপা হয়। বাবার কাছে কাজল তেমন গল্প অনেক শুনিয়াছে। সেও ইহাকে সুশিক্ষিত করিয়া বীরত্বপূর্ণ অভিযানের সঙ্গী করিবে। কুকুরের নাম রাখা হইল কালু। 7 দিনের মধ্যেই কালু কাজলের পরম ভক্ত হইয়া উঠিল। কাজল নিজে আসিয়া খাইতে না দিলে সে খায় না, সর্বদা কাজলের পিছনে পিছনে ঘোরে। বেশ ভালো চলিতেছিল, কিন্তু মাসখানেক বাদে হঠাৎ কালুর কি অসুখ করিল। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত ঝিমায়, খাওয়া দাওয়া একদম ছাড়িয়া দিয়াছে। প্রথমে কাজল আমল দেয় নাই, পরে দেখিল কালুর উঠিবার ক্ষমতা লুপ্ত হইয়াছে। 3 দিন আগেও লাফালাফি করিয়া বেড়াইয়াছে, কিন্তু ইদানিং সর্বক্ষণ শুইয়া থাকে। কাজলের সাড়া পাইলে অতি কষ্টে একবার মুখ তুলিয়া তাকায়। অশক্ত ঘাড়ের উপর মাথাটা কাঁপে, কিছুক্ষণ বাদে আবার চটের উপর পড়িয়া যায়। আর অপু দেখিয়া বলে, আহারে, কালু বোধহয় আর বাঁচবে না। সেদিন সারাটা বিকাল ধরিয়া কালু অস্পষ্ট আর্তনাদ করিল। রাত্রি বাড়িবার সঙ্গে সঙ্গে কাতর গোঙানি, কালু মারা যাইতেছে, ভীষণ কষ্ট পাইতেছে। অথচ কাজলের কিছুই করিবার নাই। চাপা গোঙানির শব্দ তাহাকে কিছুতেই ঘুমাইতে দিল না। রাত্রে মায়ের বুকের কাছে শুইয়া তাহার মনে হইল তাহার অসুখ করিলে মা বাবা ব্যস্ত হইয়া সেবা করে, আর বেচারা কালু অন্ধকারের ভিতর একা একা কষ্ট পাইয়া মরিতেছে। কাজল ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। হৈমন্তী তাহাকে কাছে টানিয়া বলিল,
সুখী বাবা? কাঁদতে নেই মানিক আমার, ছি। আদরের কথা শুনিয়া কান্নাটা আরো বাড়িল। অশ্রুরুদ্ধ কণ্ঠে কাজল বলিল, কালোটা কত কষ্ট পাচ্ছে, অন্ধকারের মধ্যে রয়েছে। হৈমন্তী তাহার মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিল, একা কোথায় রে পাগলা? তুই জানিস ওর কাছে ঠিক ভগবান এসে বসে আছেন। যারা কষ্ট পেয়ে মারা যায় তাদের আত্মাকে ভগবান নিজের হাতে স্বর্গে নিয়ে যায়। ওর পাশে ঠিক ভগবান এসে বসেছেন। হ্যাঁ রে। কাজলের দুঃখের বেগটা একটু কমিয়া আসিল। এভাবে সে কখনো ভাবিয়া দেখে নাই। যদি এ কথা সত্য হয় তবে তো দুঃখের কিছুই নাই। ভগবান যদি আসিয়া থাকেন তবে তো ভালোই হইল। কাজল স্পষ্ট দেখিল কালোর পাশে এক জ্যোতির্ময় দেহ বিশাল পুরুষ, উন্নত ললাট, দীপ্ত নয়ন, তাহার হাতে পৃথিবীর শাসনের স্বর্ণদণ্ড। তিনি আসিয়াছেন ক্লিষ্ট আত্মাকে স্বহস্তে স্বর্গে লইয়া যাইবার জন্য। ষষ্ঠ পরিচ্ছেদ। সুবর্ণরেখা। বালির চর বুকে করিয়া নদীটা সারাদিন পড়িয়া থাকে। স্বল্প জল এখানে ওখানে বালির মধ্য দিয়া বহিয়া যায়। নদীর মাঝখানে বড় বড় কালো পাথরের চাঁই প্রাগৈতিহাসিক জন্তুর মতো পড়িয়া আছে। উপরের প্রখর নীল আকাশ ধূসর দিগন্তের সহিত একটা অদ্ভুত বৈষম্য সৃষ্টি করিয়াছে। মাটির রং লাল, জমি সর্বত্র উঁচু নিচু। স্থানটিতে কেমন একটা বৈরাগ্যের ভাব আছে, মাটির গৈরিক রংটির মতো। মৌ পাহাড়িতে লোকজন একেবারেই কম। দিনের বেলায় মনে হয় কিসের উপলক্ষে যেন ছুটি হইয়া গিয়াছে, সবাই ঘুমাইয়া পড়িয়াছে। আর সন্ধ্যার সময় একটা কালো চাদর ক্রমশ সব কিছু ঢাকিয়া ফেলে। ঝিঁঝি এবং অন্যান্য পতঙ্গের ডাকের মধ্য দিয়া রাত্রি মৌ পাহাড়িকে গ্রাস করিয়া লয়। অপু ইহার ভিতরে কি একটা যেন খুঁজিয়া পাইয়াছে। মানুষের সঙ্গ কেবল কাজল এবং হৈমন্তী ছাড়া তাহার কাছে আর কাম্য নহে। বই খাতা বগলে করিয়া দিনের প্রায় সময়টাই সে বাহিরে বাহিরে ঘুরিয়া কাটায়। নদীর ধারে একখানি বড় পাথরের উপর বসিয়া সে লেখে। জীবনকে সে অলসভাবে একদিক হইতে দেখে নাই। তাহার দেখা বিচিত্র জীবনের কথা সে আগামী যুগের জন্য রাখিয়া যাইবে। লিখিতে লিখিতে কখনো মুখ তুলিয়া দেখে সামনে সুবর্ণরেখার বিস্তৃত বক্ষ, ওপারে প্রান্তরের গৈরিক প্রসাদ, পরন্ত সূর্যালোকে নদীর বালির মধ্যে মিশ্রিত অভ্রকণা চিকচিক করিতেছে। আকাশে বাতাসে কিসের একটা অস্পষ্ট ইঙ্গিত অপুকে বিচলিত করে। মনে হয় যেন কি একটা এখনই করিতে হইবে, কি একটা করিবার আছে, কিন্তু কিছুতেই করা হইতেছে না। শরীরের মধ্যে একটা বিচলিত ভাব বাড়িয়া ওঠে। মনে হয় সবটাই বাকি রহিল, নির্দিষ্ট কাজের ভগ্নাংশও করা হইল না। যাহা জানিবার ছিল তাহার কণামাত্রের আস্বাদন হইল মাত্র। শরীর লইয়া অপু খুবই বিব্রত। নিশ্চিন্দিপুর ছাড়িয়া আসিবার পর মৌ পাহাড়িতে ৩-৪ বৎসর কাটিল, কিন্তু স্বাস্থ্যের খুব একটা উন্নতি হইল না। প্রায়ই বুকে একটা যন্ত্রণা হয়, মাথা ভার ঠেকে, অম্বল হয়। এসব কথা সে কাহাকেও বলে না। অসুখ গা সওয়া হইয়া গিয়াছে।
সন্ধ্যা ঘনাইলে লেখা বন্ধ করিয়া নক্ষত্রের আলোয় বাড়িতে ফিরিতে ফিরিতে হঠাৎ ছোট টিলাটার গা ঘেঁষিয়া বিশাল বৃহস্পতি গ্রহটাকে উঠিতে দেখিয়া তাহার অসুখের কথা বিস্মরণ হইয়া যায়। সেতারের জলদের মতো জীবনটা কাহার হাতের স্পর্শে যেন বাজিতেছে। কিসের স্পর্শে যেন জীবনের রং বদলাইতেছে, সুরের পরিবর্তন ঘটিতেছে। সুবর্ণ রেখার ধারে বসিয়া অপু নদীর সঙ্গে নিজের মিল খুঁজিয়া পায়। একা থাকিলেও মনে হয় না সে একা আছে, যেন কাহার উপস্থিতি রহিয়াছে আশেপাশে। যেন অনুভব করা যায় কেহ পেছনে আসিয়া দাঁড়াইয়াছে, আবার চোখ ফিরাইলে সরিয়া যায় দূরে। একদিন একটা কাণ্ড ঘটিল। অপু বসিয়া লিখিতেছে, একটা প্রজাপতি আসিয়া বসিল তাহার খাতার পাতায়। সে হাত বাড়াইয়া ধরিতে গেলে সেটা উড়িয়া একটু দূরে একটা পুটুস গাছের উপর বসিল। অপুর কেমন মনে হইল সেই সুন্দর প্রজাপতিটাকে ধরিতেই হইবে। এক টুকরো পাথর খাতার উপর চাপা দিয়া সে উঠিল, কিন্তু প্রজাপতিটা ধরা গেল না। গাঢ় লাল আর বাদামি ডানাওয়ালা পতঙ্গটা তাহাকে দূর হইতে দূরে লইয়া গেল। এক ঝোপ হইতে অন্য ঝোপ করিতে করিতে অপু যেন আচ্ছন্নের মতো দৌড়াইল। বাতাস অপুর চুল অবিন্যস্ত করিয়া দিল। তাহার ধুতিতে চোরা কাটা লাগিয়া গেল, পাথরে লাগিয়া পায়ের একটা জায়গা কাটিয়া গেল, কিন্তু প্রজাপতির নাগাল পাওয়া গেল না। মাইল খানেক দৌড়াদৌড়ি করিয়া অপু নিজের বসিবার জায়গায় ফিরিয়া আসিল। পাথরের উপর রাখা খাতার পাতা বাতাসে অল্প অল্প উড়িতেছে, চাপা আছে বলিয়া একেবারে উড়িয়া যায় নাই। অপু সেই পাথরটার এক কোণে বসিয়া শূন্য দৃষ্টিতে সুবর্ণ রেখার দিকে তাকাইয়া রহিল। বয়স বাড়িবার সঙ্গে সঙ্গে কাজলের দুষ্টামি কমিয়াছে। আগের মতো আর লাফালাফি করিতে ভালোবাসে না। মৌ পাহাড়িতে তাহার সমবয়সী কম। সমবয়সীদের সঙ্গে কখনোই তাহার বন্ধুত্ব করিয়া ওঠে নাই। যাহারা বয়সে অনেক বড় তাহাদের সঙ্গেই বরং কাজলের জমে ভালো। একদিন কয়েকটা ছেলে মিলিয়া মাইল তিনেক দূরের একটা পাহাড়ে বেড়াইতে গিয়াছিল। কাজলের মনে হইয়াছিল ছেলেগুলি এক একটি আস্ত বর্বর। তাহারা ঢিল কুড়াইয়া ভীষণ জোরে ছুড়িতেছে, লাফাইতেছে, চিৎকার করিতেছে, নিজেদের মধ্যে তুচ্ছ কারণে মারামারি করিতেছে। অথচ চারিপাশে কেমন সুন্দর পাহাড়ি পরিবেশ। নির্জন স্থানে স্তব্ধতা খাঁ খাঁ করিতেছে। মাঝে মাঝে বাসায় ফেরা কি এক ধরনের পাখি মাথার উপর দিয়া মধুর সুরে ডাকিয়া যাইতেছে। সব মিলাইয়া বেশ ঘনিষ্ঠ আনন্দময় পরিবেশ। কিন্তু এইসব ছেলেরা মোটেই বুঝিতেছে না। কাজল ক্রমশ বিরক্ত হইয়া উঠিল। বড় গোলমাল করে ইহারা। তাহার মনের সঙ্গে ইহাদের কোনো যোগাযোগ নাই। থামাইবার জন্য সে কিছুদিন আগে পড়া একটা গল্প শুরু করিল, কিন্তু সে গল্পে কেহই উৎসাহ পাইল না। ধীরে ধীরে অল্প বয়সেই কাজলের ভিতর একটা বোধ জাগিয়া উঠিতেছিল। তাহার সহিত অন্যের মনের মিল হয় না, হইবেও না। সে একাই থাকে। অপু প্রচুর বই কিনিয়া দিয়াছে। অনেক বিদেশি সাহিত্যের অনুবাদ সে পড়িয়া শেষ করিয়াছে। অপু তাহাকে নিজে ইংরাজি শিখাইতেছে, যাহাতে কাজল শীঘ্রই বিশ্ব সাহিত্যে প্রবেশ লাভ করিতে পারে। কাজলও অসাধারণ দক্ষতা দেখাইয়া
ইংরাজি ভাষা শিক্ষায় অনেক দূর অগ্রসর হইয়াছে। সন্ধ্যায় 2 ঘণ্টা তাহাকে বাবার কাছে বসিয়া পড়িতে হয়। চোখের সামনে তাহার একই জগতের দ্বার খুলিয়া যাইতেছে, একই আনন্দ আর আলোর জগৎ। পৃথিবীর সাধারণ অকিঞ্চিৎকর বস্তুও এ আলোর স্পর্শে অসাধারণ হইয়া উঠিতেছে। এমনভাবে যাহারা তাহাকে পৃথিবীটা দেখিতে শিখাইতেছে, তাহাদের কাছে সে কৃতজ্ঞ থাকিবে। ফরাসি ছোট গল্পের অনুবাদ পড়িয়া প্রথম তাহার চোখ ফুটিয়াছিল। রোজকার জীবনে দেখা সামান্য ঘটনা লেখকদের হাতে এক গভীর তাৎপর্য লাভ করিয়াছে। এক জায়গায় একটি বৃষ্টির বর্ণনা এবং অপর জায়গায় একটি জ্যোৎস্না রাত্রির বর্ণনা তাহাকে পাগল করিয়া দিয়াছিল। এখনো বর্ষার দিনে এবং জ্যোৎস্না রাত্রিতে গল্প দুটিকে সে মনে করিয়া থাকে। একটু বয়স হওয়ায় কাজল বাবাকে চিনিতে পারিতেছে। বাবার কেমন একটা আলাদা অস্তিত্ব আছে সে বুঝিতে পারে। সেটা বাবার সাংসারিক অস্তিত্ব নহে, অন্য কিছু। সব কিছুর ভিতরে থাকিয়াও বাবা সব কিছু হইতে আলাদা। একদিন বাবাকে বড় অদ্ভুত লাগিয়াছিল। বেড়াইতে যাইবে বলিয়া বাহির হইতে গিয়া সে দেখিল বাবা উঠোনের এক প্রান্তে ইউক্যালিপটাস গাছটার নিচে শতরঞ্জি পাতিয়া বসিয়া লিখিতেছে। হয়তো কিছু মনে আসিতেছে না, কোনো উপযুক্ত শব্দ খুঁজিয়া পাওয়া যাইতেছে না। তাই বাবা কলমটা হাতে ধরিয়া উদাসভাবে দূরে তাকাইয়া আছে। ডান দিকের কাঁধটা একটু নিচু দেখাইতেছে। ফর্সা রিজু দেহ বাবার। হঠাৎ বাবার জন্য ভীষণ মায়া হইল, ভীষণ ভীষণ ইচ্ছা হইল বাবার কোলের কাছে গিয়া মুখ গুঁজিয়া থাকে। শরীরের ভিতরের প্রতি শিরায় সে পিতার জন্য ভালোবাসার স্রোত অনুভব করিল। বাবার শরীর মোটে ভালো যাইতেছে না। বাবা কাহাকেও বলে না, কিন্তু কাজল জানে। হৈমন্তীর বাবা সুরপতিবাবু একদিন মৌ পাহাড়িতে আসিয়া হাজির হইলেন। কি কাজে তিনি জামশেদপুর আসিয়াছিলেন। পথে মৌ পাহাড়ি ঘুরিয়া যাইতেছেন। হৈমন্তী দৌড়াইয়া আসিয়া প্রণাম করিল। অপু ব্যস্ত হইয়া পড়িল খাইবার আয়োজনের জন্য। কাজল প্রথমটা একটু থতমত খাইয়াছিল, কিন্তু লজ্জা কাটিয়া গেলে দেখিল দাদু খুব ভালো মানুষ। কাজলকে ডাকিয়া তিনি বলিলেন, শোনো দাদু, আজকে না সারাদিন আমি তোমার সঙ্গে গল্প করব। কেমন? হৈমন্তী বলিল, তুমি 2-1 দিন থাকবে তো বাবা? হ্যাঁ, না রে মা, সময় একদম হাতে নেই যে, পরের কাজে আসা। আপত্তি টিকিল না। 2 দিন থাকিয়া যাইতে হইল। সারাদিন কাজল আর দাদুর গল্প চলিত। অপু ইহাতে যোগ দিতে পারিত না। সে একখানি বড় উপন্যাস লিখিতেছে। সন্ধ্যায় উঠানে শতরঞ্জি পাতিয়া বসিয়া অপু শ্বশুর মহাশয়ের সহিত কথাবার্তা বলিত। সুরপতিবাবু জ্ঞানী এবং অভিজ্ঞ লোক। জীবনের তিক্ত এবং মধুর 2 দিকের সহিতই নিবিড় পরিচয় আছে। পরলোকে অত্যন্ত বিশ্বাসী। সন্ধ্যায় পরলোক লইয়া অপুর সহিত কথা হইল। 2 দিনের বেশি সুরপতিবাবু থাকিতে পারিলেন না। যাইবার সময় অপুকে শরীরের প্রতি বিশেষ যত্ন লইতে বারবার বলিয়া গেলেন। হৈমন্তীকে আড়ালে ডাকিয়া বলিলেন, জানিস মা হৈম, তোর কপাল ভালো রে, যে এমন স্বামী পেয়েছিস তুই।
জামাই সত্যিই বড় ভালো, এমন মানুষ দেখা যায় না। কাজলকে গোপনে 2টি টাকা দিয়া তিনি ছাতা ব্যাগ সহ রওনা হইলেন। অপু তাহাকে ট্রেনে তুলিয়া দিতে গেল। ট্রেনে তুলিয়া দিয়া ফিরিবার সময় অপুর বুকে কেমন একটা যন্ত্রণা বোধ হইল। ঠিক বাঁদিকে একটা চিনচিনে ব্যথা, কমিতেছে না। বুকে হাত দিয়া অপু কিছুক্ষণ বসিল, কিছুই হইল না। মাথাটা বেশ ঘুরিতেছে। অপু ঠিক করিল ডাক্তারের কাছে একবার ঘুরিয়া যাইবে। স্থানীয় ডাক্তার বিশ্বনাথ সোম অপুকে দেখেন। ডিসপেন্সারিতে ঢুকিতেই তিনি অপুর মুখ দেখিয়া অবাক হইয়া বলিলেন, কি হয়েছে অপূর্ববাবু? আরে বসুন বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, ওই চেয়ারটা। কি হয়েছে? যন্ত্রণা বাড়িতেছিল। মাথার মধ্যে যেন ঝিমঝিম বাজনা। বিশ্বনাথ বাবু নাড়ি দেখিয়া কম্পাউন্ডারকে ডাকিলেন। এই শুনেন, মেজার গ্লাসে 15 ড্রপ কোরামিন চট করে নিয়ে এসো তো। কোরামিন খাইয়া অপু একটু সুস্থ বোধ করিল। বিশ্বনাথ বাবু প্রেসার লইলেন, দেখিলেন খুব হাই। বলিলেন, আপনি কিছুদিন বিশ্রাম নিন। এরকম বারবার হওয়াটা তো ভালো নয় রায়মশাই। আর খাওয়া দাওয়া নিয়ম মাফিক। আমাকে প্রতি সপ্তাহে একবার করে দেখিয়ে যাবেন, কেমন? অপু বাহিরে আসিল। দেখিল রাস্তায় লোক কম। মাথার ভিতরটা এখনো পুরোপুরি পরিষ্কার হয় নাই। একটু হাঁটিলেই মনে হইতেছে আবার মাথা ঘুরিয়া উঠিবে। ডাক্তার বিশ্রাম লইতে বলিয়াছে। এইবার তাহাকে বিশ্রাম লইতে হইবে। একটা উপন্যাস সে লিখিতেছে, শেষ হওয়ার পূর্বে বিশ্রাম নাই। উপন্যাসটা শেষ করিয়া তবে ছুটি। অথচ শরীর ক্লান্ত। সামনে একটা উপন্যাস লিখিবার পরিশ্রম। হঠাৎ অপুর নিকট ছুটি শব্দটা অত্যন্ত তৃপ্তিদায়ক বোধ হইল। কলিকাতা হইতে প্রকাশকের পত্র আসিল। লেখাটা তাহাদের শীঘ্র প্রয়োজন, দেরি করিলে আর্থিক ক্ষতির সম্ভাবনা। সকালে জলখাবার খাইয়া অপু লেখা শুরু করে। দুপুরে খাইবার সময় বাদ দিয়া সন্ধ্যা 6টা পর্যন্ত ক্রমাগত লেখে। সন্ধ্যায় ক্লান্ত দেহে একটু নদীর দিকে বেড়াইতে যায়। ফিরিয়া আসিয়াই আবার রাত্রি 12টা পর্যন্ত লেখে। শরীরের উপর অত্যন্ত অত্যাচার হইতেছে। উপন্যাসটি অপুর হৃদয় উজাড় করিয়া লিখিবে। অপরিণত বয়সের ভাবাবেগ আর নাই। এখন জীবন সত্য উপলব্ধি করিবার সময়। কোনো সময় লিখিতে লিখিতে মাথা একেবারে ফাঁকা হইয়া যায়। হাত পা যেন অবশ হইয়া আসে। তখন কলমটা টেবিলে নামাইয়া অপু অনুভব করে শরীর ভাঙিয়া আসিতেছে। আচ্ছন্নের মতো সে কাজ করিয়া যাইতেছে, কিছুটা লোভেও বটে। কাজটা শেষ হইলে আপাতত তাহার ছুটি। হৈমন্তী আসিয়া বকে, বলে, রেখে দাও তো, এরকম খাটলে শরীর 2 দিনে ভেঙে পড়বে। নাও শোবে চলো। অপু চুলের ভিতর হাত চালাইতে চালাইতে বলে, আর একটু দাঁড়াও, এই চ্যাপ্টারটা শেষ করে ফেলি। হৈমন্তী বুঝাইয়া পারে না। একদিন অপু টেবিলেই ঘুমাইয়া পড়িয়াছিল। হাত হইতে কলম খসিয়া পড়িয়াছিল। খাতার উপর মাথা রাখিয়া অপু স্বপ্ন দেখিতেছিল। সেই মধ্যপ্রদেশের বন্য জীবনটা আবার ফিরিয়াছে। সে তেজি ঘোড়ার সওয়ার হইয়া আদিগন্ত হাঁটু সমান জঙ্গলে
তীব্র বেগে ভ্রমণ করিতেছে। কালপুরুষ পশ্চিম দিগন্ত ছুঁই ছুঁই করিয়াছে, বাতাসে সেই সজীব ভাবটা। বাধা দিবার কেহ নাই। মহাশূন্যে গাঢ় অন্ধকারে তীর বেগে ধাবমান উল্কার মতো জীবন আবার ফিরিয়াছে। চিন্তা নাই, দুঃখ নাই, ক্ষোভ নাই। স্বপ্নের মধ্যেই সব পাইবার তৃপ্তি তাহাকে আচ্ছন্ন করিতেছে। খুব জোরে সে ঘোড়া ছুটাইয়াছে। দৌড় দৌড়, শুধু দৌড়। সামনে কালো মতো কি একটা আসিতেছে, বিশাল পাহাড়ের মতো। সে ঘোড়ার রাশ টানিল। ঘুম ভাঙিয়া সে কলমটা আবার তুলিয়া লইল, কিন্তু আর লিখিবার উৎসাহ নাই। অথচ স্বপ্ন এখনো মাথার মধ্যে ঘুরিতেছে। অর্থটা বোঝা যাইতেছে না বলিয়া অস্বস্তি হইতেছে। টেবিলের ওপাশের জানালা খোলা, হু হু বাতাস আসিয়া কাগজপত্র এলোমেলো হইতেছে। সবাই ঘুমাইয়া। কেবল বহুদূরের কোনো সাঁওতাল বস্তির ক্লান্ত মাদলের শব্দ এখনো শোনা যায়। চিঠি লিখিবার প্যাডটা টানিয়া লইয়া অপু মনে করিয়া করিয়া বহু পুরাতন বন্ধু আর আত্মীয়দের এক একখানা চিঠি লিখিল। অনেককে লেখা হইল না, তাহাদের ঠিকানা মনে নাই। শুধু লিখিল, ভালো আছো? অনেকদিন খবর নিতে পারিনি। স্বার্থপরের মতো নিজের ভেতরে নিজেকে গুটিয়ে বসেছিলাম, কিন্তু মানুষ তো একা বাঁচে না। তোমাদের সবাইকে আমার জীবনে বড় দরকার। আমাকে মনে রেখো, একেবারে যেন ভুলে যেও না। মানুষের মধ্যে বেঁচে আছি, এ বোধটা আমার জীবনে যেমন প্রয়োজন, তোমাদের জীবনেও তেমনি। চিঠিগুলি লিখিতে রাত শেষ হইয়া গেল। পূর্ব দিকের টিলাটার পাশের আকাশে লাল রং ধরিল। মেঘের লম্বা স্তরগুলিকে দেখাইতেছে যেন আঁকা ছবি। আলো ফোঁ দিয়া নিভাইয়া অপু বারান্দায় আসিয়া দাঁড়াইল। বিকালে অপু ছেলেকে ডাকিয়া বলিল, চল খোকা, কোথাও বেরুই, চল। উঁচু নিচু লাল মাটির ডাঙা ধরিয়া দুইজনে কিছুক্ষণ হাঁটিল। অনুচ্চ একটি পাহাড়ের কাছে আসিয়া অপু বলিল, আয়, এখানে বসি। দুইটা ছোট পাথরে দুইজনে বসিল। কাজল বলিল, বাবা, সেই যে গল্পটা, নির্জন দুর্গে একলা রাজকুমারী থাকত, সেটা আজ শেষ করো। অপু সে কথা কানে না লইয়া ডাকিল, খোকা। কি বাবা? আমার কাছে একটু উঠে আয় তো। কাজল বাবার কোল ঘেঁষিয়া দাঁড়াইল। আচ্ছা খোকা, তুই আমায় ভালোবাসিস? কিরে? উত্তর না দিয়া কাজল বাবার বুকে মুখ গুঁজিয়া রহিল। তাহার বয়সী ছেলের পক্ষে ইহা বিসদৃশ হইলেও বাবা ও মায়ের আদর পাইলে সে এমনই করিয়া থাকে। অপু ছেলের মাথায় হাত বুলাইতে লাগিল। সূর্যাস্তের রঙে রঞ্জিত প্রান্তরে সে অনেকক্ষণ ছেলের সহিত বসিয়া রহিল। ক্রমে আলো কমিয়া কীটপতঙ্গের গুঞ্জন শুরু হইল। অপু উঠিয়া ছেলের হাত ধরিল। চল, বাড়ি চল, তোর মা ভাববে। বাবার হাত ধরিয়া কাজল হাঁটিতেছিল।
বাবা আজ এত গম্ভীর কেন? কি একটা প্রাণী সুরুৎ করিয়া রাস্তা পার হইল, অন্ধকারে দেখা গেল না, হয়তো মেঠো ইঁদুর। বাড়ি ফিরিতেই হৈমন্তী বলিল, না, তোমাকে বলে আর পারা গেল না, এত দেরি করে ফিরতে হয়। হ্যাঁ, এদিকে খাবার জুড়িয়ে ঠান্ডা হয়ে গেল, নাও এসো। অপু কাজলের হাত ছাড়িয়া দিয়া অদ্ভুত ছেলে মানুষের সুরে বলিল, আর করব না হৈমন্তী, আর করব না, সত্যি বলছি, আর কখনো না। রাত্রে শুইয়া অপু হৈমন্তীকে ডাকিল, হৈমন্তী, হৈমন্তী। কি গো? বাইরে কেমন জ্যোৎস্না উঠেছে দেখেছ? সুন্দর জ্যোৎস্নায় উঠান ভাসিতেছে। অষ্টমী তিথি, চাঁদ দিগন্তের দিকে ঝুঁকিয়া পড়িয়াছে। বিষণ্ণ অথচ সুন্দর জ্যোৎস্না। হৈমন্তী বলিল, সুন্দর, চলো না, একটু বাইরে গিয়ে বসি, ঘরে ভালো লাগছে না। ঘুমন্ত কাজলের চারপাশে মশারি গুঁজিয়া দিয়া দুইজনে উঠানে গিয়া বসিল। শব্দহীন রাত্রি, চাঁদের আলোয় একটু বসিতে কেমন একটা আবেশ জড়াইয়া আসে দেহ মনে। জানো হৈমন্তী, কাল না আমার উপন্যাসটা শেষ হয়ে যাবে। বড় ভালো লাগছে। যা লিখতে চেয়েছিলাম ঠিক সেই রকমটি হলো না, কিন্তু অনেকখানি পেরেছি বলে মনে হচ্ছে। কাছেই কোথাও ঝিঁঝি ডাকিতে শুরু করিল। জানো, ছোটবেলায় দূরে তাকিয়ে ভাবতাম, ওই যেখানে আকাশ আর মাটি মিলেছে, ঠিক তার ওপারে আছে রূপকথার ব্যঙ্গমা ব্যঙ্গমীর দেশ। হ্যাঁ, ঠিক তেমনি আমার লেখায় একটা দূর দিগন্তের ইঙ্গিত রয়ে গেল। সারা জীবন আমিও এগুলাম, আর স্বপ্নটাও ঠিক মরীচিকার মতো পিছিয়ে গেল। হৈমন্তী অপুর হাঁটুতে হাত রাখিয়া বলিল, তোমার জীবনে কি কোনো দুঃখ আছে? হ্যাঁ? না হৈমন্তী, না, আমি পরিপূর্ণ, আমি তৃপ্ত। কারণ আমি বুঝেছি, সন্ধানে আনন্দ, প্রাপ্তিতে পরিসমাপ্তি। আমি যে পথ চলতে ভালোবাসি হৈমন্তী, আমি পথের শেষ চাই না। দুজনে কোনো কথা না বলিয়া আবার বসিয়া রহিল। ঝিঁঝির ডাকের বিরাম নাই। চাঁদ ইউক্যালিপটাস গাছ দুইটার মাঝখান দিয়া ধীরে ধীরে নামিয়া পড়িতেছে। তাহাদের ছায়া ক্রমশ দীর্ঘ হইতে দীর্ঘতর হইয়া আসিল। চাঁদের আলো ম্লান হইবার সঙ্গে সঙ্গে নক্ষত্রগুলি উজ্জ্বল হইয়া ফুটিতে উঠিতেছে। বাতাস একবার গাছের পাতায় হালকা দোলা দিল। হৈমন্তী, কি বলছো? না, থাক। হৈমন্তী অপুর হাত ধরিয়া বলিল, বলো না, কি বলবে? অপু একবার আকাশের দিকে তাকাইল, তারপর বলিল, বলা যায় না, বলা যায় না, ভাষা জানি না।
পরের দিন সকালে যদু পিয়ন আসিল মনি অর্ডার দিতে। কিছুদিন আগে কাগজে হৈমন্তীর গল্প বাহির হইয়াছিল, তাহার পারিশ্রমিক 15টি টাকা আসিয়াছে। যদু পিয়ন এমনই মনি অর্ডার আগেও কয়েকবার বিলি করিয়াছে। মৌ পাহাড়ির নিরালায় হৈমন্তী বেশ কয়েকটি গল্প লিখিয়াছে। মনি অর্ডার ফর্মে হৈমন্তী সই করিতেছে। অপু আসিয়া পিছনে দাঁড়াইল। বঙ্গবাণীর টাকাটা এলো বুঝি? হৈমন্তী ফিরিয়া মুখ টিপিয়া হাসিল। যদু পিয়ন বলিল, এই তল্লাটে এমন রোজগেরে বউ আর দেখিনি বাবু। হৈমন্তী হাসিয়া বলিল, তোমাকে আর বক বক করতে হবে না যদুদা, এই টাকাটা নাও, বাচ্চাদের মিষ্টি কিনে দিও। টাকা 2 হাত পাতিয়া লইয়া পড়িল, দিদির আরো অনেক মনি অর্ডার আসুক। হাসিতে হাসিতে যদু চিঠির ব্যাগ তুলিয়া রওনা দিল। সারাদিন অপু টেবিলেই বসিয়া রহিল। লিখিতে লিখিতে কখন যে দিন কাটিয়া গেল কে জানে। উপন্যাসের শেষ অধ্যায়ের শেষ বাক্যটিও লেখা হইয়া গেল। স্তূপাকার কাগজগুলির দিকে তাকাইয়া অপুর অবাক লাগিল। ভাবিল, শেষ হইয়া গিয়াছে। বিনিদ্র রাত্রির বেদনা অনুভূতির ফল ওই কাগজগুলি। এইবার প্যাকেট বন্দি হইয়া কলিকাতায় যাইবে। নাকের উপর চশমা নামিয়া আসা বৃদ্ধ কম্পোজিটার বানান করিয়া করিয়া কম্পোজ করিবে। শরীরে ভীষণ ক্লান্তি। এত পরিশ্রম সে একসঙ্গে কখনো করে নাই। ডান হাত ব্যথায় টনটন করিতেছে। হৈমন্তীকে ডাকিয়া অপু বলিল, হৈমন্তী, একটু গরম জল করে দাও তো, হাতটা বড্ড ব্যথা করছে, ডুবিয়ে রাখবো। কাজ মিটিয়া গেল। সামনে আর বড় কোনো কাজ নাই। অপু আপন মনে বেড়াইতেছিল। সেই ছেলেবেলাকার অভ্যাস মতো হাতে একটা সরু কঞ্চির লাঠি লইয়াছে। অনেকক্ষণ ঘুরিবার পর মনে হইল সে আজ ভীষণ অন্যমনস্ক। অনেক পুরাতন কথা মনে পড়িতেছে, অনেক পুরাতন মুখ। অপর্ণার কথা বড় বেশি মনে আসিতেছে। তাহাকে কিছু দেওয়া হয় নাই। তখন অপুর পয়সা ছিল না, অথচ অপর্ণা হাসি মুখে অবস্থার সহিত খাপ খাওয়াইয়া লইয়াছিল। কখনো কোনো অভিযোগ করে নাই। বড় সিঁদুরের টিপ পরা অপর্ণার সেই সলজ্জ মুখখানি আজ অনেক দিন বাদে মনে পড়িয়া গেল। তাহার চিবুকের টোলটা সে স্পষ্ট দেখিতে পাইতেছে। কাশীতে যখন বাবা মারা যায়, উফ, কি দিন গিয়াছে। কনকনে শীতের রাত্রে সেই গঙ্গা স্নান করিয়া বাড়ি ফেরা। সবার হইতে বেশি মনে পড়ে মাকে। কখনো কিছু চায় নাই, আশা করে নাই। অপু সুখে থাকিলেই সুখী হইত। মনসা পোতার বাড়িতে ফিরিয়া তাহার প্রতি ছাত্রীর অভিভাবকদের সদয় ব্যবহারের কথা সে মাকে খুশি করিবার জন্য বানাইয়া বানাইয়া বলিত। আর মা সরল মনে সব বিশ্বাস করিত। ছিন্ন বেশ পরা মায়ের হাস্যময়ী চেহারা মনে পড়িয়া যায়। ঘুরিতে ঘুরিতে সুবর্ণ রেখার তীরে আসিয়া পড়িয়াছে অপু। ভাবিল, বসিলে মন্দ হয় না। যে পাথরটার উপর বসিয়া সে লিখিত, জুতা ছাড়িয়া তাহার উপর অপু বসিল। কোনো দিকে জনপ্রাণী নাই।
সুবর্ণরেখার শূন্য বুকটা খাঁ খাঁ করিতেছে। কয়েকটা বক এক পায়ে নদীর চরে ধ্যানমগ্নের মতো দাঁড়াইয়া। সূর্য যেন জ্বলিতেছে, অপুর মনে হইল সব দিকে কেমন একটা নাই নাই ভাব। আকাশ রিক্ত, এতটুকু মেঘ পর্যন্ত নাই। নদীর বুক রিক্ত, জল নাই। দিগন্ত পর্যন্ত প্রান্তর রিক্ত। নদীর ওপারে কেবল একটি মাত্র পলাশ গাছ বিপুল একটি প্রাকৃতিক কবিতার জ্যোতিচিহ্নের মতো মাথা তুলিয়া আছে। গাছটার সর্বাঙ্গে যেন আগুন। নিঃস্ব প্রান্তরের পটভূমিতে পুষ্পিত পলাশ গাছটাকে সামান্য এতটুকু সান্ত্বনার মতো দেখাইতেছে। এমনি একটা দিনে কলিকাতা হইতে মায়ের জন্য সামান্য কিছু জিনিস কিনিয়া গ্রামের পথে হাঁটিয়া মনসা পোতায় ফিরিয়াছিল। দরজা খুলিয়া তাহাকে দেখিয়া মা কি খুশি না হইয়াছিল। মাকে জড়াইয়া আদর করিলে কেমন সুন্দর গন্ধ পাওয়া যাইত মায়ের গায়ে। মাকে বড় মনে পড়িতেছে। ছোটবেলায় মা তাহাকে পাঠশালায় যাইবার জন্য খুব সকালে ঘুম হইতে তুলিয়া দিত। নিজের হাতে সাজাইয়া হাতে বই দিয়া বলিত, যাও বাবা, পাঠশালায় যাও। তুমি লেখাপড়া শিখে মানুষ হলে বংশের নাম উজ্জ্বল হবে, যাও। সে কি মানুষ হইতে পারিয়াছে? অথবা মা কি অন্য কিছু চাহিয়াছিল যা সে হইতে পারে নাই? একদিন রাগ করিয়া সে মায়ের দেওয়া তালের বড়া ছুঁড়িয়া উঠানে ফেলিয়া দিয়াছিল। হ্যাঁ, অনেক দিন আগের ঘটনাটা। মায়ের কত কষ্টে জোগাড় করা জিনিসের তৈয়ারি। এসব মনে করিয়া তাহার চোখে জল আসিতেছে কেন? আশ্চর্য! ইহা কি কাঁদিবার সময় হইল এমন সুন্দর পরিবেশে? কিছু দূরে নদীর বাঁকের মুখটায় বালির উপর তাপ তরঙ্গ থরথর হইয়া কাঁপিতেছে। আকাশে সূর্য, ধূধু প্রান্তর সব মিলাইয়া স্বরলিপির তীব্র মধ্যমের মতো একটা ঢিল তুলিয়া জোরে নদীর দিকে ছুটিল। বেশ জোরে। সঙ্গে সঙ্গে অনুভব করিল বুকের বাঁ দিকে যন্ত্রণা শুরু হইয়াছে। সামনে হইতে জোরে ধাক্কা মারিলে যেমন হয় ঠিক তেমনি ভাবে বুকে হাত দিয়া কিছুটা ছিটকাইয়া পিছনে সরিয়া আসিল। মুহূর্তে মাথাটা কিরকম খালি হইয়া গেল। সূর্যটা যেন একবার কাছে আসিতেছে, সঙ্গে সঙ্গে আবার দূরে সরিয়া যাইতেছে। অপু অনুভব করিল পা দুইটা তাহাকে আর দাঁড় করাইয়া রাখিতে পারিতেছে না। পাথরটার গায়ে হেলান দিয়া সে মাটিতে বসিয়া পড়িল। ব্যথাটা বাড়িতেছে, শ্বাস লইতে বড় কষ্ট হইতেছে। খুব গভীর ঘুম আসিবার আগে যেমন হয়, শরীরে তেমনি অবসাদের ভাব। দেহে মনে অবসাদ মাকড়সার জালের মতো জড়াইয়াছে। সে কি এইখানে একটু ঘুমাইবে? তাহার মনে হইল বাবা বাড়ি আসিয়া বলিতেছে, দুর্গা কই? তার জন্য শাড়ি কিনে এনেছি যে। বাবা যেন থলির ভিতর হইতে অনেক জিনিস বাহির করিতেছে। হঠাৎ অপুর মনে হইল, সত্যিই তো, দিদি কই? তাহাকে সবাই কোথায় হারাইয়া ফেলিয়াছে। দিদিকে খুঁজিতে হইবে, দিদিকে খুঁজিতে হইবে। ঘুম, শুধু ঘুম, শুধু ঘুম।
বুক বাহিয়া চিনচিনে ব্যথাটা উপরে উঠিতেছে। যন্ত্রণা ততটা আর বোধ হইতেছে না। তাহার খুব ঘুম পাইয়াছে। কানের কাছে তীক্ষ্ণ স্বরে একটা পাখি ডাকিয়া উঠিল। নিশ্চিন্দিপুরে সেই পাখিটা যেমন ডাকিত, সামনের ওই ব্যাপ্তির ভিতর কোথায় যেন বাজনা বাজিতেছে। গম্ভীর নাদ বীণার উদারার তারে আলাপের মতো। তারের উপর এক একটি আঘাতের সঙ্গে সঙ্গে সে একটু একটু ঘুমাইয়া পড়িতেছে। হাত পায়ের সমস্ত শক্তি চলিয়া গিয়াছে। সে আর চলিতে পারিবে না। সমস্ত জীবনে অনেক ঘোরা হইয়াছে। এইবার সে একটু বিশ্রাম করিয়া লইবে। এইখানেই বিশ্রাম করিবে। অ্যাশবার্টন সাহেব বলিতেছে, He opened my eyes wide. It really enthralls me, this call of the mysterious, this mystic span of the river. অ্যাশবার্টনকে দেখিয়া সে উঠিবার চেষ্টা করিল। সে শুইবে না, সে অনড় হইয়া থাকিবে না, কিছুতেই না। কিন্তু শরীর তাহার মান্য করিতেছে না। তাহাকে কেহ কেন উঠাইয়া দিতেছে না? ওই বড় পাথরটার আড়ালে যে দাঁড়াইয়াছিল, তাহাকে সে চিনিতে পারে নাই। এইবার সে বাহির হইয়া সামনে আসিয়াছে। কে ও? লীলা। অপূর্ব, তুমি পোর্তো প্লাতায় যাবে না? তুমি যে বলেছিলে সোনা উদ্ধার করে আনবে সমুদ্রের তলা থেকে। হ্যাঁ, যাইতে হইবে বইকি। অতল সমুদ্রের নিচে তাহার জন্য যে রত্ন অপেক্ষা করিয়া আছে, তাহাদের সে সূর্যের আলোয় বাহির করিয়া আনিবে। খোকা, খোকা, কোথায় গেল? খোকা, খোকা, আমার পাশে আয়, এইখানটায়। আমার কোল ঘেঁষে বস। কোথাও উঠে যাস রে। আমি তোকে কলকাতা থেকে সেই বইটা এবার এনে দেব। উঠে যাস রে বাবা আমার। তোকে না দেখে যে আমি মোটে থাকতে পারি না খোকা। তাহার মা বলিতেছে, ঘুমো অপু, ঘুমো বাবা। আহারে, বড্ড খাটুনি গেছে তোর। ঘুমো, ঘুমো। ঘুমাইয়া পড়িবার আগে অপু জোর করিয়া একবার তাকাইল। দেখিল লাল ফুটিয়া থাকা পলাশ গাছটার পাশ দিয়া একটা পথ সমস্ত প্রান্তরকে দ্বিধা বিভক্ত করিয়া দূরে দিগন্তে মিশিয়া গিয়াছে। আজ এই পর্যন্ত। আবার পরবর্তী অংশ নিয়ে আসবো আগামী অডিওতে। ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।